নমস্কার, ফিরে এসেছি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও এবং গল্পের সাথে। আজকের গল্প আলেকজান্ডার দুমার লেখা দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক উপন্যাস থেকে নেওয়া। আমরা এই উপন্যাসের ছোট্ট একটা অংশকে নিজেদের গলায় অনুবাদ করে আপনাদের কাছে পেশ করছি। আশা করছি আপনারা উপভোগ করতে পারবেন। শুরু হচ্ছে দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, লুইসেস কনফ্রন্টেশন সিন। বাগানের মধ্যিখানে বড় ফোয়ারার পাশে বসে বুধ হয়ে গল্প করতে থাকা ছেলে মেয়েদের দিক থেকে চোখই ফেরাতে পারছিলেন না তিনি। দুজনেরই চোখে মুখে বেশ আনন্দ উপচে পড়ছে। ছেলেটা অনেকটাই উত্তেজিত যেন, আর মেয়েটা কথায় কথায় মুখ টিপে হাসছে। কি সুন্দর টোল পড়ছে মেয়েটার গায়ে। মেয়েটার বয়স 17 হবে, বেশি লম্বা নয়, বেশ স্বাস্থ্যবতী, এবং তার চুল কালো। এইরকম মেয়ে তার বেশ পছন্দ। মাথা ছাড়া দিয়ে উঠতে থাকা প্রথম রিপুকে পাত্তা না দিয়ে পাশে দাঁড়ানো ডাচেসের অরলায়নের দিকে তাকালেন রাজা চতুর্দশ লুই। তোমার পছন্দ যে আছে তা তো বলতেই হবে মাদাম। ব্লু চেম্বারে ডাকো লুইসকে। 15 মিনিট। বাগানে রাউল আর লুইসের আড্ডা তখন জমে উঠেছে। তুমি সত্যি বলছো? এই বিয়েতে তোমার একটি পয়সাও লাভ হবে না জেনেও তোমার বাবা আমাদের বিয়েতে মত দেবেন? বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমিও তাকে তেমনই ভালোবাসি। আমার কোনো কথাতেই বাবা অমত করেন না। অবশ্য আমি এমন কিছু করিও না যাতে তিনি অমত করেন। তাহলেও আমার মা বাবা বেঁচে নেই। আমি ডাচেস অফ ওরলিওর আশ্রিতা মাত্র। এসব জেনেও কাউন্ট ডেলেফের রাজি হবেন? বাবা বলেন, মানুষের মধ্যে খাত থাকবেই, কিন্তু সত্যিকারের ভালোবাসায় খাত থাকবে না। নিখুঁত ভালোবাসা মানুষের সব খুঁত ঢেকে দেয়। মেনে তিনি নিশ্চয়ই নেবেন। তবে একটা কথা বলবো, আগে ডিউক অফ ওরলিও মানে মহারাজের কাকা গ্যাস্টন মানুষ হিসেবে খুব ভালোই ছিলেন। এখনকার ডাচেস হেনরিয়েটা যদিও মেড অফ অনার হিসেবে বহাল করেছেন, তাও আমার তাকে কেমন যেন একটা ঠিক পছন্দ হয় না। মশে গ্যাস্টন না থাকলে আমি বেঁচেই থাকতাম না হয়তো। রাজসভায় স্থান পাওয়া তো দূরস্থান। এখনকার ডিউকার ডাচেসকে তুমি কেন সহ্য করতে পারছো না তা জানি। তারা মহারাজের ভাই আর ভাইয়ের বউ বলে। মহারাজকে তুমি একেবারেই সহ্য করতে পারো না, তাই না? চুপ চুপ, রাজপ্রাসাদের বাগানে বসে এসব বলতে নেই। তোমার জন্য আমার গর্দানটা যাবে দেখছি। সহ্য করার মতন কি এমন মহান কাজটা তিনি করেছেন শুনি? ঠিক এই সময় একজন চেম্বারমেড এসে লুইসের কানে কানে কি যেন বলতে সে হঠাৎ ব্যস্ত হয়ে উঠে পড়ল। ম্যাডাম লা ডাচেস এখন আমাকে ডাকছে একবার। তুমি বরং বিকেলে এসো রাউল, আমায় যেতে হবে। এইটুকু তো মাত্র পাকা সময় পাই আমরা, এর মধ্যেও তোমার ডাচেস ভাগ বসাবেন। এই জন্যই আমার ওকে পছন্দ হয় না। সময় তো পরেই রইল রাউল, তুমিও রইলে আমিও রইলাম। সেই আজ বাদে কাল আমার যুদ্ধে যাওয়ার ডাক এলে নিজেকে এই কথাটাই বলো। ইস, বাজে কথা বলো না। মসিয়ে ডুবেলের টাকার দাম নেই বুঝি মিলিটারি হেডকোয়ার্টার্সে? ব্লু চেম্বার ফাউন্টেন ব্লু প্রাসাদের সবচেয়ে সাজানো ঘরের মধ্যে একটা। এই ঘরের সমস্ত আসবাবপত্র, দেওয়াল আর পর্দার রং নীল। মাঝে মাঝে রাজা নিজস্ব বৈঠকখানা হিসেবেও এই ঘরটিকে ব্যবহার করে। লুই সেই দিকে হাঁটতে হাঁটতে একটু আশ্চর্য হয়ে যাচ্ছিল। হঠাৎ ওই ঘরে কেন ডাক পড়ল তার। কিন্তু ঘরে ঢুকে সে ডাচেস ছাড়া আর কাউকে দেখতে পেল না। এসো লয়েস, তোমাকে ডেকেছি একটা বিশেষ গোপনীয় কথা বলার জন্য। তোমাকে বিশ্বাস করতে পারি আশা করি। অবশ্য বিশ্বাস ভঙ্গ করলে সবচেয়ে বেশি বিপদে পড়বে তুমি। অবশ্যই পারেন ম্যাডাম। কি কথা? শোনো, গোটা 2 সপ্তাহ ধরে আমরা এখানে এসে রয়েছি। কাল মহারাজ এখানে এসেছেন। সকলে জানে যে তিনি এখানে এসেছেন দরবার বসাতে কিছুদিনের জন্য। কিন্তু তার আসার আসল কারণ হলাম আমি। আপনি? মানে? মহারাজ আর আমি একে অপরকে ভালোবাসি। কিন্তু কিন্তু আপনি যে তার ভাইয়ের স্ত্রী। তো কি হয়েছে?
রাজার ভালোবাসার সাথে পৃথিবীর আর কারোর ভালোবাসার কোনো তুলনা হয় না। রাজা আর রাজার ভাই এক নয়। সে যাক, শুধু এই কথাটা বলার জন্য তোমাকে ডাকিনি। তোমাকে একটা কাজও করতে হবে। বলুন, কি কাজ? রাজাদের মিস্ট্রেস থাকা কোনো গোপনীয় ব্যাপার নয়, কিন্তু আমাদের সম্পর্কের কথা শুনলে সবাই তোমার মতোই আটকে উঠবে। তাই আমরা ঠিক করেছি যে কথায় কলমে একজন থাকবে যার সাথে দেখা করতে মহারাজ ফন্টেন ব্লুতে আসবেন, কিন্তু আসলে সময় কাটাবেন আমার সঙ্গে। আমার ইচ্ছা সেই মিস্ট্রেস হবে তুমি। আমি? হ্যাঁ, তুমি। সব দিক থেকে তুমিই ঠিক। মহারাজও মত দিয়েছেন এতে। লয়েস, আগে ডিউক অফ ওরলিও মারা যাওয়ার পর তুমি ভেসে যেতে, কিন্তু আমি তোমার গায়ে আঁচটুকুও লাগতে দিইনি। বরং আমি তোমাকে নিজের মেড অফ অনারের সম্মান দিয়েছি। তুমি এইটুকু করবে না আমার জন্য? ম্যাডাম, আপনি নিজে যে পথে খুশি চলুন, আমাকে দয়া করে এই নিজ পথে টানবেন না। রাজাদের পথ কখনোই উঁচু নিচু হয় না মাদামোসেল। আর মহারাজ চতুর্দশ লুই যেই পথে পা রাখেন, সে পথ আপনায় মসৃণ হয়ে উঁচুর দিকে উঠতে থাকে। চাইলে তুমিও সেই পথে আমার হাত ধরে হাঁটতে পারো। বিস্ময় আর আতঙ্কের চোখে লুইস দেখতে পেল টাপেস্ট্রির পর্দা সরিয়ে বেরিয়ে আসছেন রাজা চতুর্দশ লুই নিজে। তিনি এই সব শুনেছেন তা। হঠাৎ লুইসের কিরকম অস্বস্তি করতে শুরু করলো, কিন্তু না, মাথা ঠান্ডা রাখতে হবে। তোমার সমস্যাটা ঠিক কোথায় লয়েস? আমি তো বুঝতে পারছি না। এরকম সুযোগ কেউ না করে। আর মহারাজ তো কেবল প্রেমের অভিনয়ই করতে বলেছে। মহারাজ কি চাইবেন বা বলবেন সেটা মহারাজ নিজেই ঠিক করবেন মাদাম। তুমি একটু বাইরে যাও। মাদামের বোধহয় ব্যাপারটা ঠিক মনোপুত হলো না, কিন্তু রাজার আদেশ অমান্য করা যায় না। মাদাম চলে গেলেন। রাজা লুইসের খুব কাছে এগিয়ে এলেন। লুইসের হঠাৎ কেন যেন ঠান্ডা লাগতে শুরু করলো। হাত পা অসাড় হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসবে নাকি? ভয় পাচ্ছ মাদামোসেল? পেও না, পেও না। আমি দেশের রাজা, আর আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। দেখো মাদাম তোমাকে যাই বলে থাকুন, কিন্তু আমি তোমাকে খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আর তাই জন্যই মাদামকে বাইরে বার করে দিলাম। এইসব অভিনয়ের ব্যাপারে আমি সায় দিয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তোমাকে দেখার পর আমার মন বদলে গিয়েছে। তোমাকে অভিনয় করতে হবে না, তুমি সত্যিই আমার মিস্ট্রেস হবে। আমি তোমাকে চাই লুইস। মহারাজ, এ আপনি কি বলছেন? যা বলছি ভেবেই বলছি। কেন, তোমার আপত্তিটা কোথায়? আমাকে আমাকে মাফ করবেন মহারাজ, এটা আমি পারবো না। আমি আমি একজনকে ভালোবাসি। রাউল ভাইকাউন্ট দে ব্রাজেলো, বাবা কাউন্ট দে লা ফের। বার্ষিক আয় 3 লক্ষ লিভর, প্রচুর মদ খান। রাউল সেনাবাহিনীতে যোগ দিয়েছে 3 মাস আগে। এখন তার রেজিমেন্ট স্পেনের সীমান্তে বিদ্রোহ দমন করতে গিয়েছে, কিন্তু রাউল যায়নি। তার কারণ যুদ্ধের বড় কর্তাদের মনে হয় যে ফ্রান্সের হেডকোয়ার্টারে লেখাপড়া জানা ছেলের অত্যন্ত প্রয়োজন। প্রেম করার জন্য কি আমি এর চেয়ে ভালো পাত্র নই মাদামোসেল? মহারাজ, রাহুল আপনার তুলনায় কিছুই না, তবুও সে আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। আমি নিজে তোমাকে চাইছি, তুমি আমাকে ভালোবাসবে না লুইস? তা আমি পারি না মহারাজ। মানুষের মধ্যে খাদ থাকবেই, কিন্তু সত্যিকারের ভালোবাসায় খাদ থাকে না। নিখুঁত ভালোবাসা মানুষের সব খুঁত ঢেকে দেয়। রাজার ভালোবাসা যে কি প্রচন্ড ভালোবাসা তা তুমি বুঝতে পারছো না লুইস। আমি তোমাকে জোর করব না। রাউল তোমার কাছে শ্রেষ্ঠ পুরুষ, কিন্তু আমি কি তার পেছনে দ্বিতীয় পুরুষটি হতে পারি না? লুইস, যেই লুইয়ের দ্বিতীয় হওয়ার অভ্যেস নেই, সে তোমার কাছে আজকে দ্বিতীয় স্থানটা ভিক্ষা চাইছে। তুমি এখনো ফিরিয়ে দেবে আমায়? মহারাজ, রাহুলের পরে যদি আমি কাউকে ভালোবাসতাম তাহলে সে আপনি। কিন্তু আমি জানি আমি মনে প্রাণে রাহুলেরই। রাজা আর কিছু বললেন না।
লুইসের দিকে নিজের হাত বাড়িয়ে দিলেন চলে যাওয়ার সংকেত করে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল তার। রাজার হাতে চুমু খেয়ে পিছু হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পর রাজা ঘর থেকে বেরিয়ে দেখলেন মাদাম এখনো দাঁড়িয়ে আছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি এবং বললেন, আমার মন্ত্রীগুলো আর সেনাপতিগুলো সব এক একটা গবেট। যুদ্ধের মাঝখানেও তো কত ব্রিজ, রাস্তা, নানান জিনিস বানাতে হয়। সেখানেও তো পড়াশোনা জানা ছেলেপুলেদের অত্যন্ত প্রয়োজন হয়, তাই না? শেষ হলো দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, লুইসেস কনফ্রন্টেশন সিন। প্রধান চরিত্র লুইস ডেলাওয়্যারের ভূমিকায় শারণ্যা শীল, ভাইকাউন্ট দে ব্রাসেলো অর্থাৎ রাউলের ভূমিকায় আদিত্য সরকার, ডাচেস অফ অর্লিয়নের ভূমিকায় মোনালি পল, গল্পের বর্ণনকর্তা অর্থাৎ নারেটরের ভূমিকায় দেবদৈপায়ন দাস এবং রাজা চতুর্দশ লুইয়ের ভূমিকায় আমি দীপাঞ্জন ঘোষ। এই গল্পটি আলেকজান্ডার দুমার লেখা দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক উপন্যাস থেকে নেওয়া। আমরা পুরো উপন্যাসের মধ্যে থেকে একটা ছোট্ট অংশ তুলে নিয়ে নিজেদের গলায় অনুবাদ করে আপনাদের সামনে পেশ করলাম। আমরা অত্যন্ত দুঃখিত, কিছু দুর্গম পরিস্থিতির জন্যে এতদিন আমরা এই ভিডিওটাকে লঞ্চ করতে পারিনি, কিন্তু আশা করছি পরবর্তীকাল থেকে আপনাদের কাছে আমরা ভিডিওস কনস্ট্যান্টলি নিয়ে আসব এবং আপনাদের উপভোগ করিয়ে যাব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি নিজেদের কোনো বক্তব্য রাখার থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা নির্দ্বিধায় জানাতে পারেন। অথবা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা আমাদের ইমেলে আপনি মেসেজ করতে পারেন। আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।